হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা এমসিকিউ আলোচনা করব। এবার এই এমসিকিউগুলোর অ্যাকচুয়ালি লেভেল কেমন, আমরা কোন কোন পরীক্ষার জন্য এই এমসিকিউগুলো তোমরা ফলো করতে পারো সেগুলো আমি প্রথমেই বলে দিই। দেখো, যারা WBSLSTর জন্য পরবর্তীতে ভাবছো, WBSLST, ত্রিপুরা STPGT এবং যাদের কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে MDC সোশিওলজি আছে, ইউজি, WB সেট, অর্থাৎ যে পরীক্ষাগুলোতে এমসিকিউ বেসড যে এক্সাম, সেই এক্সামগুলো কিন্তু কভার করবে আজকের এই এমসিকিউগুলো। তাহলে প্রথম প্রশ্নটি, নিম্নলিখিত কোন বক্তব্যটি অসত্য? অর্থাৎ আমাদের ভুলটাকে খুঁজে বার করতে হবে। প্রাথমিক গোষ্ঠীতে ব্যক্তিগত সম্পর্ক প্রাধান্য পায়। প্রাথমিক গোষ্ঠীতে ব্যক্তিগত সম্পর্ক প্রাধান্য পায়। গৌণ গোষ্ঠী তুলনামূলকভাবে আকৃতিতে ছোট হয়। প্রাথমিক গোষ্ঠী তুলনামূলকভাবে আকৃতিতে ছোট হয়, আর প্রাথমিক গোষ্ঠী অধিকতর স্থায়ী আর স্থিতিশীল হয়। তাহলে এখানে একদম প্রথম থেকে আমরা যদি দেখি, প্রাথমিক গোষ্ঠীর ব্যক্তিগত সম্পর্ক প্রাধান্য পায়, একদম কারেক্ট। গৌণ গোষ্ঠীগুলি তুলনামূলকভাবে আকৃতিতে ছোট হয়, তাই কি গৌণ গোষ্ঠী, দেখো প্রাথমিক গোষ্ঠী আকৃতিতে ছোট হয় আর গৌণ গোষ্ঠী কিন্তু বড় হয়। তাহলে কি হয় এটা? তাহলে এই অ্যান্সারটি কিন্তু ভুল, মানে আমাদের ভুলটিকে বার করতে হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে গৌণ গোষ্ঠী তুলনামূলকভাবে আকৃতিতে ছোট হয়। ওকে, আর বাকিগুলো প্রাথমিক গোষ্ঠী তুলনামূলকভাবে আকৃতিতে ছোট হয় আমরা জানি, আর প্রাথমিক গোষ্ঠী স্থায়ী এবং স্থিতিশীল হয়। যেটা আমরা পরিবারের কথা যদি বলি, প্রাথমিক গোষ্ঠী হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে পরিবার। এই পরিবারের কথা যদি আমরা বলি, পরিবার কিন্তু স্থায়ী, স্থিতিশীল, সময়ের সঙ্গে পরিবর্তন ঘটেছে অনেক, কিন্তু পরিবার মোটামুটি স্থায়ী, আমরা স্থিতিশীল একটা অর্গানাইজেশন বা স্থিতিশীল একটা পার্ট হিসেবে আমরা দেখতে পারি আমাদের সোসাইটি। কোশ্চেন নাম্বার 2, সামাজিক নিয়ন্ত্রণ থেকে এসছে। দেখো, সামাজিক নিয়ন্ত্রণের লাস্ট অপশন হচ্ছে অস্থিরতা সৃষ্টি করা। আমি এখানে পয়েন্টটা বলে দিই, অস্থিরতা সৃষ্টি করা। অস্থিরতা সৃষ্টি করা। তাহলে সামাজিক নিয়ন্ত্রণ কি? সোশ্যাল কন্ট্রোল, সোসাইটি আমাদেরকে নিয়ন্ত্রণ করে, তার লক্ষ্যটা কি? অনুসরণকে সুনিশ্চিত করা। অনুসরণ মানে আমাদের সমাজের নিয়ম নীতি যে মেনে চলে সেটাকে সুনিশ্চিত করা। বিচ্যুতিকে সুনিশ্চিত করা। বিচ্যুতি মানে তো আমাদের সোসাইটি থেকে ডেভিয়েট, মানে যেটাকে অনুসরণ, যেটাকে আমরা ইংলিশে বলছি কনফর্মিটি, আর বিচ্যুতি যেটা হচ্ছে ডেভিয়েন্স। তাহলে সামাজিক নিয়ন্ত্রণ তো ডেভিয়েন্সকে সুনিশ্চিত করে না, সামাজিক নিয়ন্ত্রণ অনুসরণকে সুনিশ্চিত করে। সামাজিক নিয়ন্ত্রণ দ্বন্দ্ব সৃষ্টি করে না। অস্থিরতা সৃষ্টি করে না। তাহলে এগুলো কোনোটি কিন্তু হবে না। তাহলে সামাজিক নিয়ন্ত্রণের লক্ষ্যই হলো আমাদের সমাজের যে নিয়মনীতি আছে সেগুলোকে অনুসরণ করানো, অর্থাৎ কনফর্মিটিটাকে কনফার্ম করা। কনফর্মিটি সমাজের নিয়মনীতি মেনে চলার জন্য তাদেরকে ইনসিস্ট করা বা বাধ্য করাও বলতে পারো। কারণ সামাজিক নিয়ন্ত্রণ কিন্তু আমাদের কি, আমরা কি আচরণ করব সেটা সুনিশ্চিত করে। কি আচরণ করব, অর্থাৎ আমরা সোসাইটিতে কেমনভাবে আমরা আচরণ প্রদর্শন করব, সেই পার্টটা কিন্তু সামাজিক নিয়ন্ত্রণ চেষ্টা করে। কেন? কারণ এই অনুসরণ বা কনফর্মিটির মধ্য দিয়ে আমাদের সোসাইটির সলিডারিটি বজায় থাকে। কোশ্চেন নাম্বার 3, সামাজিক পরিবর্তন। সামাজিক পরিবর্তনের সহায়ক সোশ্যাল চেঞ্জ। সোশ্যাল চেঞ্জে কি হচ্ছে? পরিবর্তনের সহায়ক হয় কে? নতুন আবিষ্কার, প্রাচীন দৃষ্টিভঙ্গি, গোড়া মনোভাব, উপরের সবগুলি। সামাজিক পরিবর্তনে সহায়ক কে? দেখো, সামাজিক পরিবর্তন কখন হয়? যখন আমাদের সোসাইটিতে প্রাচীন দৃষ্টিভঙ্গি যদি আমরা মেনে চলি, তাহলে তো আমাদের সামাজিক পরিবর্তন সম্ভব না। গোড়া মনোভাব থাকলে সামাজিক পরিবর্তন সম্ভব না, তাহলে উপরের সবগুলি হবেই না। তাহলে আমি দেখো ছোট করে নিলাম, এই দুটো হবে না মানে তাহলে নতুন আবিষ্কার কি করে? আমাদেরকে সামাজিক পরিবর্তনে সাহায্য করে। কোশ্চেন নাম্বার 4, আচ্ছা, খুব বেসিক পার্ট থেকে কোশ্চেনগুলো। এটি একটি সামাজিক গোষ্ঠী যার বৈশিষ্ট্য হলো মুখোমুখি সম্পর্ক।
পারস্পরিক সাহায্য সহযোগিতা, তাকে কি বলি? খুব সিম্পল, কারণ আমরা জানি যে গোষ্ঠীর সঙ্গে ফেস টু ফেস রিলেশনশিপ, ফেস টু ফেস দ্যাট মিনস মুখোমুখি সম্পর্ক, এই মুখোমুখি সম্পর্ক মানেই সেটা কিন্তু প্রাথমিক, তাই তো? আর এর ঠিক বিপরীতে গৌণ গোষ্ঠী। গৌণ গোষ্ঠীর উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? রাজনৈতিক দল বলতে পারি। আর প্রাথমিক গোষ্ঠীর উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? পরিবার। ওকে, কোশ্চেন নাম্বার 5 ধর্মের উপাদানের অন্তর্গত হলো। কোশ্চেন নাম্বার 5 ধর্মের উপাদান। এবার ধর্মের উপাদান বলতে ধর্মের মধ্যে কোন কোন বিষয়গুলো আমরা দেখতে পাই? আচার আচরণ, বিশ্বাস, প্রতীক, উপরে সবগুলি। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে ধর্মের মধ্যে আচার আচরণ থাকে, অর্থাৎ প্রত্যেকটা ধর্মে কিছু রীতিনীতি, বিশ্বাস থাকে, প্রত্যেক ধর্মে কিছু প্রতীক থাকে, অর্থাৎ এখানে অ্যান্সার হবে উপরের সবগুলি। ওকে, নেক্সট। আচ্ছা, এখানে আর একটা বলে রাখি, রিলিজিয়ান কিন্তু একটা আমরা সমাজতত্ত্বে যেটাকে সামাজিক প্রতিষ্ঠান হিসেবে দেখি। কোশ্চেন নাম্বার 6 সামাজিক স্তরবিন্যাসের কার্যগত দিকটির উপর আলোকপাত করেন কে? সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের ফাংশনাল পার্টটাকে কে দেখেছেন, কে আলোকপাত করেছেন? এবার বলে রাখি, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের ওপর যে থিওরিগুলো আছে এনারা প্রত্যেকেই কিন্তু কম বেশি সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের উপর আলোচনা করেছেন। ম্যাক্স ওয়েবার, এই কার্ল মার্কস, র্যান্ডম ডেভিস। কিন্তু এখানে আমরা ফাংশনাল দিক থেকে যদি দেখি তাহলে কিন্তু অ্যান্সার কি হবে? ডেভিস। আর মার্কস কি কোন পার্সপেক্টিভে দেখেছিলেন? এই দুজন তাত্ত্বিক কনফ্লিক্ট থিওরিস্ট, তাই তো? সেজন্য আমরা প্রথমেই কনফ্লিক্ট থিওরিস্টকে বাদ দিয়ে দিলে আমাদের অ্যান্সার পেয়ে যাবো কিংসলে ডেভিস। কোশ্চেন নাম্বার 7 সংস্কৃতির বিলম্বনের ধারণা, এর ইংলিশ টার্মটা একটু বলে দিই, কালচারাল ল্যাগ। ওকে, কালচারাল ল্যাগ, সাংস্কৃতিক বিলম্বন বা বিলম্ব, ঠিক আছে? এই ধারণাটি প্রবর্তন করেন কে? প্রথমে বলি এই ধারণাটির প্রবর্তন করেন কে, এর অ্যান্সারটা হচ্ছে, আচ্ছা এইবার এসছে আমরা, হ্যাঁ অগবান। অগবান হচ্ছে 4 নম্বর অপশান আছে, তাহলে এটার অ্যান্সার হবে অগবান। অগবান এই ধারণাটি প্রবর্তন করেন। এবার এই ধারণাটি আমি একটু ছোট্ট করে বলে দিই। কালচারাল ল্যাগ হচ্ছে, দেখানো হয়েছে আমাদের কালচারের দুটো পার্ট, একটা হচ্ছে মেটেরিয়াল আর একটা হচ্ছে নন মেটেরিয়াল। ওকে, এই মেটেরিয়ালটা খুব দ্রুত চেঞ্জ হয়, খুব দ্রুত চেঞ্জ হয়, যেমন আমাদের টেকনোলজি বলতে পারি। ঠিক আছে, নন মেটেরিয়াল আমাদের বিলিফ, এটা খুব দ্রুত চেঞ্জ হয় না, বিলিফ সিস্টেম খুব দ্রুত চেঞ্জ হয় না। তার ফলে এই দুটোর মধ্যে একটা গ্যাপ দেখা যায়, এই দুটোর মধ্যে একটা এই গ্যাপটাকেই বলা হচ্ছে কালচারাল ল্যাগ। ওকে, চল এটা আমরা পরে আলোচনা করেছি বিভিন্ন ভিডিওতে। আচ্ছা, এরপর চলে আসছে আমরা পার্সন্স, ট্যালকাট পার্সন্স নাম শুনেছি। ট্যালকাট পার্সন্স সামাজিক পরিবর্তনের তত্ত্বের কথা বলেন, সেখানে কোন বিষয়টির ওপর ট্যালকাট পার্সন্স অধিক গুরুত্ব দিয়েছেন? এই ধরনের প্রশ্নে যখনই কোনো তাত্ত্বিক আসবে, সেই তাত্ত্বিকের পার্সপেক্টিভ অর্থাৎ সেই তাত্ত্বিকের চিন্তাভাবনা থেকে যখন কোনো প্রশ্ন আসবে, আমাদের প্রথমেই মাথায় এটা ঢুকিয়ে নিতে হবে যে যে তাত্ত্বিকের কথা আমরা বলছি এই তাত্ত্বিক কোন পার্সপেক্টিভে সোসাইটিকে দেখেছেন, সেই পার্টটা আমাদের আগে দেখতে হবে। তাহলে ট্যালকাট পার্সন্স কি? ট্যালকাট পার্সন্স একজন ফাংশনালিস্ট, স্ট্রাকচারাল ফাংশনালিস্ট। ওকে, সো স্ট্রাকচারাল ফাংশনালিস্টটা কি করেন? সোসাইটিকে একটা সিস্টেম হিসেবে দেখেন। সো তারা অবশ্যই কিসের উপর গুরুত্ব দেবে? তাহলে সামাজিক স্থিতির ওপর, রাইট? সামাজিক স্থিতির ওপর, সামাজিক গতির ওপর নয়, দ্বন্দ্বের ওপর নয়, দ্বন্দ্ব তাদের স্থান নেই, সামাজিক বাধাও তাদের পার্সপেক্টিভে স্থান নেই। তারা সামাজিক পরিবর্তন তত্ত্বে বা ট্যালকাট পার্সন সামাজিক পরিবর্তন তত্ত্বে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন সামাজিক স্থিতির ওপর। ওকে, কারণ তাদের বক্তব্য একটাই যে আমাদের সোসাইটি একটা সিস্টেম, সেই সোসাইটির সিস্টেমের মধ্যে প্রত্যেকটা পার্ট ইন্টারকানেক্টেড এবং ইন্টারকানেক্টেড হয়ে তারা আমাদের সমাজের স্থিতিটাকে বা সমাজের সলিডারিটিটাকে ধরে রাখে, রাইট? নেক্সট কোশ্চেন নাম্বার 9 বন্ধু গোষ্ঠীর চাপ ও তাদের স্বীকৃতি না পাওয়া কিসের উদাহরণ? বন্ধু গোষ্ঠীর চাপ এবং তাদের স্বীকৃতি না পাওয়া, বিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণ, অবিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণ, সামাজিক অনুসরণ, উপরে কোনোটিই নয়। অনেক সময় হয় না, বন্ধু বান্ধব কি করে, বন্ধু বান্ধব চাপ দিচ্ছে বা বন্ধু বান্ধব স্বীকৃতি দেয় না, বা আমরা কোনো একটা কাজ করছি, বন্ধু বান্ধব সেটাতে সায় দেয় না,
অর্থাৎ তারাও আমাদেরকে নিয়ন্ত্রণ করে। বন্ধু বান্ধব আমাদের অনেক আচরণকে নিয়ন্ত্রণ করে। অনেক সময় কি হয় না, সেই সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস একটা কথা আছে। হ্যাঁ, বন্ধু বান্ধব যদি ভালো হয় তাহলে তোমাকে ভালো কাজ করতে উৎসাহিত করবে, খারাপ কাজের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করবে। এই নিয়ন্ত্রণটা কি নিয়ন্ত্রণ? বিধিবদ্ধ? বিধিবদ্ধ তো নয়, এর কোনো লিখিত নিয়ম নেই। লিখিত নিয়ম থাকলে তবে সেটা বিধিবদ্ধ, আর লিখিত নিয়ম যদি না থাকে তাহলে সেটা অবিধিবদ্ধ। সামাজিক অনুসরণ তো কখনোই হবে না, আমি তো অনুসরণ করছি না, তাহলে উপরের কোনোটি নয়, এটাও অ্যান্সার হবে না। তাহলে সঠিক অ্যান্সার অবিধিবদ্ধ। অবিধিবদ্ধ মানে যেখানে অলিখিত বলতে পারি, বা লিখিত কোনো নিয়ম না থাকার, নিয়ম যেখানে থাকে না অথচ সেটা দিয়ে কি হচ্ছে, নিয়ন্ত্রণ হচ্ছে, সেটা অবিধিবদ্ধ। এই অবিধিবদ্ধটা ওয়ার্ডটা আমরা অনেক জায়গায় ব্যবহৃত হতে দেখি আমাদের সোশিওলজিতে। কোশ্চেন নাম্বার 10, কতকগুলি নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে সৃষ্ট সুগঠিত অসাম্যের অবস্থাকে কি বলে? এই যে অসাম্যর অবস্থা, আচ্ছা একটু বলি, এখানে আমি একটু ছোট করে দিচ্ছি স্ক্রিনটা। জাস্ট এ মিনিট। তাহলে কতগুলি নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে সৃষ্ট গঠিত অসাম্য, তাহলে এখানে অসাম্য তৈরি হচ্ছে নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে, সেটাকে আমরা কি বলবো? সামাজিক স্তরবিন্যাস, সামাজিক মর্যাদা, সামাজিক সচলতা, সামাজিক পরিবর্তন। তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে একটা অসাম্য তৈরি হচ্ছে। অসাম্য মানে সেটা কিন্তু সামাজিক স্তরবিন্যাস। ওকে, সামাজিক স্তরবিন্যাসে আমরা কি দেখেছি? অসাম্য দেখেছি। অসাম্যটা আমরা কেমনভাবে বলতে পারি? যেমন আমরা যদি বলি যে সামাজিক স্তরবিন্যাসে আমাদের সোসাইটিতে যে স্তর রয়েছে, আমরা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের কথাও যদি বলি, সেটাও একটা স্তর, সেখানে অসাম্য, প্রত্যেকটা স্তরের মধ্যে একটা অসাম্য রয়েছে। পরের প্রশ্ন, শিক্ষা পরিবর্তনে সহায়তা, শিক্ষা সামাজিক পরিবর্তনে সাহায্য করে। একদম কারেক্ট। এডুকেশন অ্যাজ এ এলিমেন্ট অফ সোশ্যাল চেঞ্জ। তাহলে আমাদের কি করে? আমাদের মনোভাব দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটায়, জনগণের মধ্যে রাজনৈতিক চেতনার বৃদ্ধি ঘটায়, অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন ঘটায়, না উপরের সবগুলিই করে? তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমাদের সবচেয়ে প্রথম যে পার্টটা করে, আমাদের মনোভাব আর দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটায়, যেটা সামাজিক পরিবর্তনে সহায়তা করে। সামাজিক পরিবর্তন কখন হবে? যখন আমাদের মনোভাব পরিবর্তন হবে, আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে। ওকে, তারপর কোশ্চেন নাম্বার 12, ধর্মের কুফল। ধর্মের তো কিছু সুফল আছে, কারণ ধর্মকে অনেক তাত্ত্বিক কিন্তু পজিটিভ পার্টটাকে তুলে ধরেছেন, আবার অনেক তাত্ত্বিক তার নেগেটিভ পার্টটাকেও তুলে ধরেছেন। কারণ ধর্মের দুটো পার্টই আছে, পজিটিভ এবং নেগেটিভ। এবার পজিটিভ পার্টটা আমরা আলোচনা করছি না। কুফল কি? মানসিক শান্তি প্রদান করে, এটা তো কুফল নয়, এটা তো সুফল। জীবনের মূল্যবোধগুলি সংরক্ষণ করে, সামাজিক নিয়ন্ত্রণে সহায়তা করে। দেখো একটাও কিন্তু কুফল নয়, এগুলো প্রত্যেকটাই দেখছি আমরা সুফল। তাহলে কি? তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ, দেখো আমাদের উত্তরটা নিচেই আছে, নিচু জাতিগুলিকে শোষণ করে, এটা হচ্ছে একটা কুফল। এরপরের প্রশ্ন, সামাজিক সচলতা থেকে, যখন কৃষকের ছেলে আইএএস অফিসার হয় তখন সে বিষয়টিকে কি বলা হয়? এটা সামাজিক সচলতার ভাগগুলো পড়লেই আশা করছি প্রত্যেকেই পারবে। কারণ কৃষকের ছেলে আইএএস অফিসার, তার মানে অবশ্যই সচলতা নিচ, এখানে এটা যদি সচলতার লেভেল হয় তাহলে এখান থেকে উপরের দিকে আসছে, তাই তো? ফার্মারের থেকে সচলতা হচ্ছে, তার মর্যাদার নিশ্চয়ই পরিবর্তন উপরের দিকে হচ্ছে, তাই তো? উপরের দিকে হচ্ছে মানে অবশ্যই এটা আপার। ওকে, তাহলে এটাকে আমরা কি বলি? এটা তো লোয়ার নয়, তাহলে নিম্নগামী হবে না, অনুভূমিকও নয়, মানে একই লেয়ারে রয়েছে এমনটাও নয়। তাহলে কি হলো? উল্লম্বী সচলতা। এটাকে আমরা কি বলি? একজন ফার্মারের ছেলে যখন আইএএস অফিসার হচ্ছে তখন সেটাকে আমরা বলছি উল্লম্বী সচলতা। আবার একই সঙ্গে এই লেয়ারে যদি আইএএস অফিসার থাকে, আইএএস অফিসারের সন্তান যদি লোয়ার কোনো আইএএস অফিসারের লেভেলে যদি না থাকে, তার নিচের কোনো লেভেল যদি আমরা বলতে পারি যে সি গ্রুপের কোনো চাকরি যদি হয় বা বি গ্রুপের কোনো চাকরি যদি হয়, তাহলে তার মর্যাদা কিন্তু কমে গেল, তাহলে এটা তখন হবে লোয়ার। ওকে, চলো, তখন নিম্নগামী সচলতা।
কোশ্চেন নাম্বার 14, শ্রেণী বিভাজনের ভিত্তিটি কি? শ্রেণী বিভাজন, ক্লাস ডিভিশন কিসের উপর ভিত্তি করে হয়? রাজনৈতিক, ধর্মীয়, লিঙ্গগত, অর্থনৈতিক। আমরা সবাই পারবো এটা আশা করছি অ্যান্সারটা, যে ক্লাস বিভাজন হয় কিসের উপর ভিত্তি করে? অর্থনীতির উপর ভিত্তি করে, ইকোনমি, যেটা কার্ল মার্কসের আলোচনায় আমরা কিন্তু দেখেছি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 15, বহির্বিবাহ গোষ্ঠীর উদাহরণ। বহির্বিবাহ গোষ্ঠী, বহির্বিবাহ গোষ্ঠীর উদাহরণ। আচ্ছা, বহির্বিবাহ গোষ্ঠী মানে বহির্বিবাহ মানে কি? মানে গোষ্ঠীর বাইরে যখন বিবাহ হয়। গোষ্ঠীর বাইরে কোন ক্ষেত্রে বিবাহ হয়? জাতের ক্ষেত্রে না। জাতি যদি কাস্টের ক্ষেত্রে আমরা দেখি, কাস্টের ক্ষেত্রে কি দেখা যায়? এন্ডোগামী, অন্তর্বিবাহ আমরা যেটাকে বলি, মানে একই জাতে বিবাহ করতে হবে। ধর্মের ক্ষেত্রেও তাই, একই ধর্মে বিবাহ করতে হবে। তাহলে সঠিক অ্যান্সার কি? গোত্র। তাহলে কি? একই গোত্রে বিবাহ হয় না। ওকে, কেন হয় না? এক গোত্রে কেন বিবাহ হয় না? গোত্র কি তার সেজন্য এটা এই পার্টটা একটু জানতে হবে। আমি ছোট্ট করে বলে দিই, গোত্র হচ্ছে, আমরা মনে করি আমরা কিছু প্রাচীন মুনি ঋষি থেকে আমাদের উৎপত্তি হয়েছে, সেই অনুযায়ী গোত্রের নাম হয়। যেমন আলেম্মান, যেমন আমরা কাশ্যপ, এগুলো একটা প্রাচীন মুনি ঋষির নাম, সেই মুনি ঋষির নাম অনুযায়ী কিন্তু এই গোত্রের নামটা হয়েছে। ওকে, তো একই গোত্র যদি হয়, হিন্দু ধর্ম অনুযায়ী, হিন্দু ধর্মের রীতি অনুযায়ী খুব কাছের সম্পর্কে বিবাহ কিন্তু নিষিদ্ধ। তাহলে কাশ্যপ গোত্র যদি হয়, তাহলে কাশ্যপ গোত্র একই মুনি ঋষি থেকে উৎপত্তি, মানে তারা কিন্তু আত্মীয়। আর আত্মীয় মানে আমরা এমনও বলতে পারি তারা সম্পর্কে ভাই বোনও হতে পারে। তো সেক্ষেত্রে এই একই গোত্রে বিবাহ কখনোই কিন্তু সম্ভব, একই গোত্রে বিবাহের কথা হিন্দু ধর্মে কিন্তু বলা নেই। সেই জন্য এক গোত্র মানে গোত্রকে বলা হয় এক্সোগামী, মানে বহির্বিবাহ, আর জাতকে বলা হয় এন্ডোগামী। এখানে একটা পার্ট জেনে রাখবে, কাস্ট এন্ডোগামী আর গোত্র হচ্ছে এক্সোগামী। রাইট, চলো পরের প্রশ্ন চলে আসে 16, নিম্নলিখিত কোনটি জাতি ব্যবস্থার বৈশিষ্ট্য নয়? বহির্বিবাহের কথা বলা আছে জাত ব্যবস্থায়। প্রথমেই আমরা কিন্তু একটা ফল পেয়ে গেলাম। জাত ব্যবস্থাতে কিন্তু এন্ডোগামীর কথা বলা হয়েছে। এন্ডোগামী মানে অন্তর্বিবাহ। বংশানুক্রমিকতা একদম ঠিক আছে। সূচি অসূচির ধারণা আছে, জাতি পঞ্চায়েত আছে। তাহলে কোনটি নয়? উত্তর হবে বহির্বিবাহ। উত্তর হবে বহির্বিবাহ, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। কোতের তিস্তর বিধির শেষ স্তর কোনটি? কোতের তিস্তর বিধি কি বলেছিল? কোতের যে 3টি স্তর বলেছিলেন তার মধ্যে তিনি বলেছিলেন যে সবচেয়ে শেষ স্তর কোনটি? সেখানে সবশেষে তিনি বলেছিলেন দৃষ্টবাদীর কথা। অধিবিদ্যক, ধর্মভিত্তিক 2 নম্বর, দৃষ্টবাদী 4 নম্বর, সমনির্ভরের কথা তিনি বলেনি। তিনি এই 3টি বিষয়ের কথা বলেছেন, এবং এই 3টির মধ্যে দৃষ্টবাদী লাস্ট স্টেজ। ওকে, যেটাকে আমরা কি বলি? কোতের ল অফ 3 স্টেজ। চলো কোশ্চেন নাম্বার 18, আমরা 20টা প্রশ্ন আজকে করব। তোমাদের তরফ থেকে পজিটিভ রেসপন্স পেলে আমরা খুব শীঘ্রই পরের ভিডিওটা আনবো। তো এখনো পর্যন্ত যদি তোমাদের এমসিকিউ আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তারাও যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আর অবশ্যই তোমার ইন্টারেস্ট কি, এই এমসিকিউ সিরিজ তোমার কতটা হেল্পফুল হলো সেটা যদি জানাও, তাহলে আমি সেই অনুযায়ী আমি পরের ভিডিওটা করতে পারবো। ওকে, নেক্সট, স্পেন্সারের মতে নিম্নলিখিত বিবর্তনের স্তর অনুযায়ী সমাজের একটি প্রকারভেদ নয়। কোনটি? দেখো, স্পেন্সারের মতে বিবর্তনের স্তর অনুযায়ী তিনি যে স্তরের কথা বলেছিলেন সেটা হচ্ছে কি? সরল স্তরের কথা বলেছিলেন, যৌগিক স্তরের কথা বলেছিলেন, আর দ্বিগুণ যৌগিক স্তরের কথা বলেছিলেন। তিনি 3টি স্তরের কথা বলেছিলেন, কিন্তু এই যে বহু উপাদান যুক্ত স্তর, এটা কখনোই স্পেন্সার বলেননি। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে বিবর্তনের স্তর অনুযায়ী সমাজের একটি প্রকারভেদ নয়। কোনটি নয়? এটি। এবং তিনি যে 3টি স্তরের কথা বলেছিলেন, সরল, যৌগিক
এবং দ্বিগুণ যৌগিক। ওকে, এই হচ্ছে তিনটি স্তর। চলো এরপর চলে আসছি আমরা 19। কোচ সাম্যাবস্থাকে কি সামাজিক সাম্যাবস্থাকে তুলনা করেছেন কি দিয়ে? সামাজিক সাম্যাবস্থাকে, ঠিক আছে, সামাজিক গতির সাথে, সামাজিক স্থিতির সাথে, সামাজিক প্রগতির সাথে, সামাজিক পরিবর্তনের সাথে। কোচ কিন্তু সাম্যাবস্থা মানে সেখানে সবসময় একটা পার্টের কথা বলেছেন, প্রগতির কথা বলেছেন। অগাস্ট কোচ প্রগতির কথা বলেছেন। আর এরপর চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 20, আজকের লাস্ট কোশ্চেন। ডুরখাইমের মতে শ্রম বিভাজন, ডুরখাইমের ডিভিশন অফ লেবার আমরা সবাই পড়েছি আশা করি। ডিভিশন অফ লেবার, ডিভিশন অফ লেবার কি বলছে? ডুরখাইমের মতে ডিভিশন অফ লেবার হচ্ছে, ডিভিশন অফ লেবার কিসের উপর নির্ভর করে? সমাজের আকৃতির উপর নির্ভর করে, সমাজের বস্তুগত ঘনত্বের উপর নির্ভর করে, সমাজের নৈতিক ঘনত্বের উপর মানে মরাল ডেন্সিটি, এবং উপরের সবগুলি। তাহলে এখানে অ্যান্সার হবে কিন্তু উপরের সবগুলি, কারণ এমাইল ডুরখাইম কিন্তু সমাজের আকৃতি, সমাজের বস্তুগত ঘনত্ব এবং সমাজের নৈতিক ঘনত্ব, এই তিনটির কথাই কিন্তু তিনি তার শ্রম বিভাজনের তত্ত্বে উল্লেখ করেছেন। ওকে, তো এই হচ্ছে আমাদের 20টা এমসিকিউ আজকে কমপ্লিট হলো। আশা করছি তোমরা হেল্পফুল হলে, এবং তোমাদের এই 20টা এমসিকিউর মধ্যে কটা সঠিক হলো আশা করছি সবাই 18-19টা করবে, কারণ খুব সিম্পল এবং খুব বেসিক জায়গার কোশ্চেন, যেগুলো আমরা নর্মালি জানি, পড়ে থাকি। আমরা আস্তে আস্তে এই লেভেলটা আরেকটু বাড়াবো, কারণ আমরা যেহেতু এসটিপিজিটি এবং এসএলএসটি সিলেবাসটাকে কভার করার চেষ্টা করছি, তো সেক্ষেত্রে লেভেলটা আস্তে আস্তে বাড়বে। আমরা খুব বেসিক জায়গা থেকে আলোচনা করলাম, নিশ্চয়ই পরের ভিডিও আসবে খুব শীঘ্রই। ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।